জীবনের কয়েকটা বছর পার করে ফেললেই কি মানুষ বয়স্ক হয় নাকি? এই তো সেদিনই পাড়ার টিমকে হাঁটতে দেখে 60 ঊর্ধ্ব নগেন কাকা বলেই বসলো, ওই শুভ, তুই উঠে আয় তো, আমি নামছি। ঠিক মতো বল রিসিভ করতেই জানে না এসছে ফুটবল খেলতে। হাঁটুর ব্যথাটা বেড়েছে, নালে এই 2-4টে ছেলেকে নাচিয়ে কিভাবে গোল দিতে হয় দেখিয়ে দিতাম। আসলে ইচ্ছেটাই জীবনের আসল চলার টনিক, বুঝলেন? থাক না এনাদের মাঝে এইসব ইচ্ছেগুলো। মানুষের বয়স বাড়ে, শরীর বুড়ো হয়, কিন্তু মন, মন কি বুড়ো হয়? না, একদমই না। তাই আমাদের প্রতিটা মানুষেরই এই ইচ্ছে শখগুলোকে সম্মান করা উচিত, তাদের নিয়ে খারাপ মন্তব্য না করে। হে, আমি নয়ন, তোমাকে গল্প শোনাতে এসেছি। আজকে আমাদের গল্পটা একটি ভিন্ন প্রেমের গল্প। আসলে এই প্রেম জিনিসটা বুঝতে যদি কারো সময় লেগে যায় প্রায় 55 বছর, ব্যাপারটা কেমন হবে? বেশ ইন্টারেস্টিং, তাই না? আমারও খুব দারুণ লেগেছে গল্পটা, তাই তোমাদের মধ্যেও শেয়ার করতে আসলাম। তাহলে এবার গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে আজকে আমাদের নতুন একটি গল্প। প্রেম শব্দটার সাথে আমার পরিচয় নেই বললেই হয়। এই প্রেম হলো নারী পুরুষের প্রেম। আগে আমি আমার পরিচয় দিই। আমি রমলা সেন, বয়স প্রায় 55। আমার 2 সন্তান, একটি মেয়ে আর একটি ছেলে। দুজনেই বিবাহিত এবং দুজনেই বিদেশে থাকে। আমার স্বামী মিস্টার সেন মারা গেছেন প্রায় বছর 20। শ্রীরামপুরের এই শরিকি বাড়িতে আমাদের অংশটা নিয়ে আমি একাই থাকি। না, একটু ভুল বললাম। আমার সাথে থাকে আমার সর্বক্ষণের সঙ্গী রীতা, আমার ঘরের বাইরের সব কাজের সঙ্গীও। কোন ছোটবেলা থেকে যে ও এই সংসারে আছে তা ও নিজেও মনে করতে পারে না। গ্রামে নিজের বাড়িতে যেতেই চায় না কোনোদিন, গেলেও ওই একবেলা। প্রথমেই বলেছিলাম প্রেম ব্যাপারটার সাথে আমার সেরকম পরিচয় নেই, তবে খুব ইচ্ছে করে সামনের জন্মে একটা চুটিয়ে প্রেম করে দেখব কেমন অনুভূতি হয়। আমার বিয়ে হয় 16 বছর বয়সে, মাধ্যমিক পাশ করার পর। বাপ মা মরা এই ভাগ্নিকে মামা মামি কিছুতেই আর রাখতে চাইছিলেন না, তাই কোনো দিক না দেখেই দ্বিগুণ বয়সের এক পাত্রের সাথেই আমার বিয়ে দিয়ে আমাকে বিদায় দিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। বিয়ে, বর, সংসার, প্রেম, ভালোবাসা এগুলো ভালোভাবে বোঝার আগেই আমার বিয়ে হয়ে গেল। স্বামী লোকটাকে ভীষণ ভয় পেতাম। খুব গম্ভীর, রাশভারী একজন মানুষ। অ্যাডভোকেট ছিলেন। বাড়ি থাকলে বইয়ের মধ্যে ডুবে থাকতেন। মনে পড়ে না কোনোদিনও কোনো ভালোবাসার কথা ওনার মুখ থেকে শুনেছি কিনা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের, আমার সাথে দেখা হতো সেই রাতের বেলায়। এত বড় সংসারের এক কোণায় পড়ে থাকতাম। সারাদিন কাজকর্ম করতাম, জায়দের সাথে হয়তো সিনেমাও দেখতে যেতাম, অথবা পুজোয় ঠাকুর দেখতে। আমার স্বামীর কোনো সময় ছিল না আমাকে দেবার মতো। সময় কেন, কথাই হতো না আমাদের। রাতে একমাত্র শুতে যেতাম। সব কাজ সেরে যখন ভয় ভয় আড়ষ্ট হয়ে বিছানায় যেতাম, উনি হয়তো তখন বইতে মুখ ডুবিয়ে বসে থাকতেন। বলতেন, তুমি ঘুমিয়ে পড়ো, আমার দেরি আছে। হ্যাঁ, প্রকৃতির নিয়মেই কাছে আসতেন। 2 সন্তান দিয়েছেন আমাকে, ব্যাস
সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। ওই পর্যন্তই। ছেলে মেয়ে হওয়ার পর বিছানা আলাদা হয়েছে। আমি ছেলে মেয়ে নিয়ে পাশের ঘরে শুতাম। বিবাহিত জীবন এই পর্যন্তই। উনি মারা যাবার পর ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা প্রত্যেকে নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত। ছেলে অনেকবার বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, ওর সাথে থাকতে বলেছিল, কিন্তু আমি যাইনি। যতদিন পারি থাকি, তারপর তো যেতেই হবে একটা না একটা সময়। আমার সময় কাটে ছেলে মেয়ে নাতিদের সাথে ফোনে ভিডিও কলে কথা বলে, বাগান করে, আর আমার পুজো অর্চনা নিয়ে। কিছু মাস আগে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাই এক ভদ্রলোকের। সাধারণত আমি এরকম কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, কিন্তু প্রোফাইল পিকচারটা এত সুন্দর ছিল। শ্রীরামকৃষ্ণদেব আর মায়ের ছবি, তার সাথে বেলুড় মঠ। কি ভেবে অ্যাকসেপ্ট করে ফেললাম। ভাবলাম প্রোফাইলটা একটু দেখি তো। দেখলাম ভদ্রলোক আমার শহরেই থাকেন। বয়স ৬২, অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিপত্নিক, একটি ছেলে। প্রচুর ছবি ছেলে, বৌমা, নাতনির সাথে। খুব ভালো লাগলো দেখে। পরদিন সকালবেলায় দেখলাম মেসেঞ্জারে একটা ছবি পাঠিয়েছেন। স্বামীজির ছবি দিয়ে নিচে সুপ্রভাত লেখা। আমিও সুপ্রভাত লিখলাম। এরকম চলতেই থাকলো। আস্তে আস্তে মাস দুয়েকের মধ্যেই আমরা মেসেজে অনেক কথা বলতে লাগলাম। কথার বেশিরভাগটাই জুড়ে থাকতো শ্রীরামকৃষ্ণদেব আর শ্রীমা, আর সন্তানদের কথা তো থাকতোই। একটা ভীষণ ভালো বন্ধুত্ব তৈরি হলো, সবই ফোনের মাধ্যমে। ইম্পর্টেন্ট ওষুধ খাওয়ার কথা উনি মনে করিয়ে দিতেন। আমার একটু অসুস্থতায় উনি বারবার খোঁজ নিতেন, কেমন আছি। আমিও ওনার খোঁজ নিতাম, যদিও উনি কোনো সময় বলতেন না যে উনি খারাপ আছেন। সব সময় বলতেন উনি একদম ফিট। কোনোদিন সকালে একটু দেরিতে ওনার সুপ্রভাত মেসেজ আসলে মনটা যেন কেমন করত। বারবার ফোনটা দেখতাম, এই বোধহয় মেসেজ এলো। তারপর যখন মেসেজ করতেন খুব অভিমান করতাম, কেমন একটা নেশার মতো হয়ে গেল। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, নিজেকে আগুন ছড়িয়ে গেল কেমন একটা সবখানে। খুব ভালো লাগতে শুরু করলো। তুমি যে সুরের মনে হলো লাগিয়ে দিলে, আমি যেন সেই কৈশোরে ফিরে গেছি। জানি না এটাকে কি বলে, এটাকেই কি প্রেম বলে, কি জানি। এই অনুভূতি তো আমার এত বছরের জীবনে কোনোদিন হয়নি। এটাই আমার জীবনের হয়তো প্রথম প্রেমের ছোঁয়া। এতক্ষণ আপনারা ভাবছেন তো সব কিছু ছিল ছিল বলছি কেন, তবে কি এখন আর কিছু নেই? সত্যি আমার জীবনে সেই ছোঁয়া লাগানো মানুষটা আর নেই। আমাকে কোনোদিনও জানতে দেননি যে উনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
ওনার আয়ু খুব কম। কিছুদিন পর হঠাৎই ওনার মেসেজ আসা বন্ধ হলো। পাগলের মতো আমি মেসেজ করে গেলাম, কেউ সিন করলো না মেসেজ। বাধ্য হয়ে ফোন করলাম। ওনার ছেলে বলল, বাবা মারা গেছে 3 দিন আগে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। ক্যান্সারের লাস্ট স্টেজে ছিলেন। জনম গেল এবার বুঝলাম, একবার দেখা করতে চেয়েছিলাম, উনি কেন রাজি হননি। উনি তো শয্যাশায়ী ছিলেন। আমার সেই আক্ষেপটা উনি মিটিয়ে দিয়ে গেছেন। বলতে লজ্জা নেই, আমার প্রথম প্রেম ওই মানুষটাই। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প শেষ বেলা। স্টোরি কালেকশন তুহিন চক্রবর্তী, গল্প পাঠ ও মহিলা কণ্ঠে মৌমিতা ভট্টাচার্য, পুরুষ কণ্ঠে প্রদীপ জানা, সাউন্ড এফেক্টস সৌরভ ধারা, ভিডিও এডিটিং ও পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ মজুমদার। রোমান্সের মায়াময় রাজ্যের মধ্য দিয়ে ভালোবাসার বিভিন্ন যাত্রার সাক্ষী থাকতে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই যাত্রার অনুভূতি উপলব্ধি করুন। তুই ফেলে এসেছিস কারে মন মন